হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বাণী বন্দনা এডুকেশনাল ল্যাব। আর এখন ইংরেজি শেখো কৌশলের সাহায্যে। লার্ন ইংলিশ উইথ ট্রিক। আজকের আমাদের আলোচনার বিষয় হলো টেন্স বা ক্রিয়ার কাল। এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের টেন্স সম্পর্কে কোনো অসুবিধা আর থাকবে না। ঠিক যেমন আমরা ইংরেজি শিক্ষার সময় প্রথমেই কি শিখেছিলাম? লেটার, তারপর শিখেছিলাম ওয়ার্ড। আমরা যেমন লেটার না শিখে ওয়ার্ড শিখতে পারিনি, ঠিক সেরকম টেন্স শিখতে গেলেও আমাদেরকে কতগুলো বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা থাকতে হবে। সেই বিষয়গুলি হলো পার্সন, নাম্বার ও ভার্ব। তাহলে টেন্স শেখার পূর্বে আমরা পার্সন, নাম্বার এবং ভার্ব এই বিষয়গুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণাগুলি অর্জন করে নেব। সবচেয়ে প্রথমেই আমরা জানব পার্সন সম্পর্কে। পার্সন, পার্সন অর্থাৎ পুরুষ। পার্সন অর্থাৎ পুরুষ। পার্সন কাকে বলে? না, পার্সন হলো যে সকল বিশেষ্য। বিশেষ্যর ইংরেজি আমরা প্রত্যেকেই জানি নাউন বা সর্বনাম। সর্বনামের ইংরেজিও আমরা জানি প্রোনাউন। এদেরকে আশ্রয় করে ক্রিয়াপদ যে কাজ সম্পন্ন করে তাকে পার্সন বা পুরুষ বলা হয়। আমি একটা ছোট্ট উদাহরণ সাহায্যে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই। ধরো বললাম আই ইট রাইস। আই, আই মানে আমি, একটি প্রোনাউন। আবার আই কিন্তু পার্সন। এই আই পার্সনটিকে কেন্দ্র করে খাওয়া অর্থাৎ ভাত খাওয়ার কাজ, খাওয়ার ইংরেজি ইট, তার কাজটি সম্পন্ন হচ্ছে। তাই আই হলো একটি পার্সন। পার্সন মূলত তিন প্রকারের হয়। পার্সনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ, থার্ড পার্সন বা প্রথম পুরুষ। এখানে কিন্তু ফার্স্ট পার্সন মানে প্রথম পুরুষ নয়। ফার্স্ট পার্সন মানে হলো উত্তম পুরুষ, আর থার্ড পার্সন মানে হলো প্রথম পুরুষ। ফার্স্ট পার্সন কোনগুলো? ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, অর্থাৎ আমি এবং আমরা, এই দুটি হলো ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ কোনটা? না, সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ হলো ইউ। ইউ মানেই ইংরেজিতে তুমি এবং ইউ মানেই তোমরা, অর্থাৎ সেকেন্ড পার্সন হলো ইউ। থার্ড পার্সন বা প্রথম পুরুষ কোনগুলো? এই ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদ দিয়ে বাকি পৃথিবীতে যা কিছু রয়েছে, আমরা চোখের সামনে যা কিছু দেখতে পাই প্রত্যেকটাই কিন্তু থার্ড পার্সন। হি, সি, ইট, দে, বয়, কাউ, ডগ, ফ্যান, আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবকিছুই কিন্তু থার্ড পার্সনের উদাহরণ। তাহলে আমরা কি জানলাম? পার্সন সম্পর্কে জানলাম। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সোজা কথাই বলতে গেলে আমরা গানের মতো করে মনে রাখতে পারি, আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি পৃথিবীতে যা রয়েছে সব হলো থার্ড পার্সন। আরো একবার, আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি পৃথিবীতে যা রয়েছে সব হলো থার্ড পার্সন। ঠিক আছে, পার্সন সম্পর্কে আমরা ধারণা গ্রহণ করলাম। এরপর আমরা চলে যাচ্ছি নাম্বার সম্পর্কে ধারণা গ্রহণের জন্য। নাম্বার, নাম্বার অর্থাৎ সংখ্যা। নাম্বার বলতে আমরা কি বুঝি? নাম্বার বলতে কোনো কিছুর সংখ্যাকে বোঝানো হয়। নাম্বার মূলত দুই প্রকারের হয়, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, প্লুরাল নাম্বার মানে বহু বচন। সিঙ্গুলার, প্লুরাল, সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার, সিঙ্গুলার বলতে কি বোঝাই আমরা? না, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী সংখ্যায় মাত্র একটি বোঝালে তাকে আমরা কি বলি? সিঙ্গুলার বলি। যেমন আই, আই মানে আমি, আমি কিন্তু একজন। হি, হি মানে সে, সেও কিন্তু একজন। বয়, বয় মানে বালক, একটি বালক, মানে বয় মানে একজন। কাউ, কাউ মানে একটি গরু, তাহলে কিন্তু একজন। অর্থাৎ যেগুলোর দ্বারা একজনকে বোঝানো হয় সেগুলো হলো সিঙ্গুলার। আর প্লুরাল কোনগুলো? না, প্লুরাল হলো কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যায় একের অধিক বোঝালে তখন প্লুরাল নাম্বার হয়। যেমন উই, দে, বয়েজ, কাউজ, অর্থাৎ আমরা, তারা, বালকেরা, গরুগুলি, এগুলো প্রত্যেকটিই কিন্তু বহু বচনের উদাহরণ। তাহলে আমরা পার্সন সম্পর্কে জানলাম এবং নাম্বার সম্পর্কে জানলাম। এরপর আমাদেরকে যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটি হলো ভার্ব। ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ। কারণ আমরা জানি ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। অর্থাৎ
ভার্বই হলো, কারণ আমরা টেন্স শিখছে মানে ভার্বটাকে কিন্তু আমাদেরকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে। তাহলে ভার্ব কি না, ভার্ব হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া প্রভৃতি বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। এক কথায় সাবজেক্ট বা কর্তা যা করে তাই হলো ভার্ব। যেমন দেখো এখানেতে বলা হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আই হলো সাবজেক্ট বা কর্তা, ইট হলো খাওয়া, খাওয়া একটি ভার্ব, আর রাইস হলো অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট যে কাজ করে তাই হলো ভার্ব বা ক্রিয়াপদ। আরো একটা উদাহরণ দেখছি, আরো একটা উদাহরণ দেখো, হি রিডস এ বুক, সে বই পড়ে। অর্থাৎ সে হলো এখানে সাবজেক্ট বা কর্তা, আবার সেটা কিন্তু প্রোনাউন, হিটা কিন্তু প্রোনাউন। অর্থাৎ এখানে হি প্রোনাউনটি যে কাজটি সম্পন্ন করছে সেটি হলো ভার্ব। অর্থাৎ সে কি করছে, সে বই পড়ছে, অর্থাৎ এই পড়া কথাটি কিন্তু ভার্ব। এক কথায় ভার্ব মানে কিন্তু ক্রিয়াপদ। ক্রিয়া মানে আমাদেরকে যেটা করতে গেলে পরিশ্রম করতে হয়। দেখো খেতে গেলেও কিন্তু আমাদেরকে একটু পরিশ্রম করতে হয়, আমরা কিন্তু এমনি এমনি খেতে পারি না। আবার পড়তে গেলেও কিন্তু আমাদেরকে কতটা কঠিন পরিশ্রম করতে হয় আমরা প্রত্যেকেই জানি। তাহলে ভার্ব সম্পর্কে কিন্তু আমরা জানলাম। এরপর দেখো আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই আই ইট রাইস, আই এর পরে এখানে ইট হলো কেন এবং হি এর পরে রিডস হলো কেন? দেখো কারণ এর আগে আমরা পড়লাম আমরা ফার্স্ট পারসন, ইংরেজিতে আই এবং উই এই দুটো হলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের পরে সব সময়ের জন্য আমরা ভার্বকে কিন্তু একাকে বসাই, অর্থাৎ ভার্বের রূপের কোনো পরিবর্তন ঘটায় না। সেজন্য আমরা আয়ের পরে ইট বসিয়েছি। কিন্তু এইখানেতে দেখো হি এর পরে রিডস হয়েছে, কারণ আমরা ফার্স্ট পারসন, তোমরা সেকেন্ড পারসন, বাকি পৃথিবীতে যা রয়েছে সব হলো থার্ড পারসন। তাহলে তোমরা ইংরেজি ইউ, আর হি মানে হলো থার্ড পারসন। থার্ড পারসনের পরে সব সময়ের জন্য যখন ভার্ব ইউজ হবে, যদি থার্ড পারসনটা সিঙ্গুলার ফর্মে থাকে, হি মানে সে অর্থাৎ একজন, এটা সিঙ্গুলার ফর্মে আছে, অর্থাৎ এইখানে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। সেই কারণে এখানে হি এর পরে যে ভার্ব রিড ইউজ করা হয়েছে তারপরে আমরা এস যোগ করেছি। দেখো সেন্টেন্স দুটিতে ইট শব্দটির দ্বারা কর্তা খায় এবং রিড শব্দটির দ্বারা কর্তা পড়ে বোঝাচ্ছে, কাজেই এইগুলি কিন্তু ভার্ব। এরপর দেখো প্রত্যেকটি ভার্বের তিনটি করে রূপ আছে। কি বললাম, প্রত্যেকটি ভার্বের তিনটি করে রূপ আছে। যেমন প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এগুলোকে কি বলে জানো? এগুলোকে কি বলা হয়? কনজুগেশন অফ ভার্বস। এই কাল ভেদে মানে ধরো বর্তমান কালে একরকম, অতীতকালে একরকম, এইগুলোকে বলা হচ্ছে কালভেদ। কালভেদে ভার্বের রূপের পরিবর্তন হয়। যেমন প্রেজেন্ট টেন্সে হলে এক রকমের কাল হবে, পাস্ট টেন্সে হলে আরেক রকমের কাল হবে। এই পরিবর্তন করার বাঁধা ধরা কোনো নিয়ম নেই। কতগুলি ভার্বের মধ্যস্থিত ভাওয়েলকে পরিবর্তন করে, কতগুলি ভার্বের শেষে ডি বা ইডি যোগ করে বা টি যোগ করে পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল গঠন করা হয়। আবার কতগুলি ভার্বের উপর কোনো পরিবর্তনই হয় না। ঠিক বিষয়টা কি আমরা একটা ছকের সাহায্যে উদাহরণগুলি দেখে নেব। দেখো আমরা কি বললাম, ভার্বকে প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। দেখো কাম মানে আসা, আসা মানে বর্তমানে আসা, আর কেম মানে হচ্ছে এসেছিল। এই ক্ষেত্রে দেখো আমরা যে ভার্বের রূপের পরিবর্তন করছি, কাম, কেম, কাম, এখানে কিন্তু আমরা মাঝের ওয়ার্ডের পরিবর্তন করে ভার্বের রূপের পরিবর্তন করছি। আবার দেখো পরের যে ওয়ার্ডটা আছে টেক, টেক অর্থাৎ লোয়া বা নেওয়া। টেক দেখো এক্ষেত্রেও কিন্তু টেক, টুক, টেকেন, এক্ষেত্রেও কিন্তু আমরা মাঝের ওয়ার্ডের পরিবর্তন করে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল রূপ দিচ্ছি। আবার দেখো এই ক্ষেত্রে মুভ, মুভড, মুভড, এক্ষেত্রে দেখো ডি বা ইডি যোগ করে আমরা কিন্তু ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল রূপ করছি। ঠিক সেরকম ভাবে ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, এক্ষেত্রেও কিন্তু ডি বা ইডি যোগ করে। আবার এক্ষেত্রে দেখো লার্ন, লার্নড, লার্নড, এক্ষেত্রে কিন্তু টি যোগ করে করছি। আবার এক্ষেত্রে দেখো অপরিবর্তনীয়, অর্থাৎ ভার্বটার কোনো পরিবর্তন হচ্ছে না। প্রেজেন্ট টেন্সেও যেই রূপে থাকছে, পাস্ট টেন্সেও সেই রূপে এবং পাস্ট পার্টিসিপেলেও ঠিক সেম রূপে থাকছে। দেখো
পুট পুট পুট, আবার দেখো কাট কাট কাট। তাহলে আমাদেরকে কিন্তু জানতে হবে, এগুলো আসলে নির্দিষ্ট কোনো বাঁধা ধরার নিয়ম নেই, এগুলোকে আমাদেরকে মুখস্থ করতে হবে। আর তোমরা যদি এইগুলোকে আরো ভালোভাবে মুখস্থ করতে চাও, খুব কম দামে একটা বই পাওয়া যায় যেটির নাম হলো এ মাস্টার অফ টেন্স, বাজারেতে পাওয়া যায়, মোহিত কুমার সেনের লেখা। ওই বইটির পিছনের দিকে তোমরা অনেক কনজুগেশন অফ ভার্বস পেয়ে যাবে, যে কনজুগেশন অফ ভার্বস গুলো তোমরা প্রত্যেকে মুখস্থ করে নেবে, তাহলে কিন্তু তোমাদের টেন্সটা আরো সহজ হয়ে যাবে। তাহলে দেখো আরো অনেক ভার্ব রয়েছে, ভালোভাবে টেন্স শিখতে হলে ভার্বের রূপগুলি অবশ্যই আমাদেরকে জানতে হবে, সেগুলি জানতে হলে ভার্বের কনজুগেশন বা রূপান্তর দেখতে হবে, এগুলো কিন্তু সব কনজুগেশন অফ ভার্বস। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি টেন্স বা ক্রিয়ার কাল, অর্থাৎ আজকে আলোচনার মূল বিষয় টেন্স বা ক্রিয়ার কাল কাকে বলে, টেন্সের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনাতে। ঠিক আছে, তাহলে টেন্স বা ক্রিয়ার কাল আমরা কাকে বলে এটা দেখে নিচ্ছি। দেখো ডেফিনেশন, টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব টু ইন্ডিকেট দ্য টাইম অফ অ্যান অ্যাকশন, অর্থাৎ এক কথায় ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা ক্রিয়ার কাল বলে। তাহলে টেন্স বা ক্রিয়ার কাল ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বলতে কি, ধরো আমি বললাম আই ইট রাইস, আমি ভাত খাই, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমি আই ইট রাইস এই উদাহরণটা ব্যবহার করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। আমি ভাত খাই, আচ্ছা আমি ভাতটা কখন খাচ্ছি, আমি ভাতটা বর্তমান সময়ে খাচ্ছি, অর্থাৎ এই ইট শব্দটা দেখো, ইট কিন্তু কনজুগেশন অফ ভার্বের যে ছকটা আমি আগে দেখলাম, ইট এট ইটেন, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট রূপ কিন্তু ইট। আই ইট রাইস, এই ইটটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ক্রিয়াটা কিন্তু কোন সময়তে সম্পন্ন হচ্ছে, অর্থাৎ ক্রিয়াটা বর্তমানে সম্পন্ন হচ্ছে। সেজন্যই বলা হচ্ছে এক কথায় ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে আমরা টেন্স বা ক্রিয়ার কাল বলে থাকি। এই টেন্সকে আমরা মূলত দেখো তিন ভাগে ভাগ করতে পারি, সেগুলি কি কি না, প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স বা অতীতকাল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। প্রেজেন্ট মানে যেটা আমরা বর্তমানে হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট, যেটা অতীতে হয়ে গেছে সেটা হলো পাস্ট, এবং যেটা ভবিষ্যতে হবে সেটা হলো ফিউচার টেন্স। শুধুমাত্র এই তিনটেই কিন্তু টেন্সের মূল ভাগ নয়, এই প্রত্যেক প্রকার টেন্সের আবার চারটি করে ভাগ আছে, পরবর্তী স্লাইডেতে আমরা সেটা দেখে নিচ্ছি। দেখো প্রত্যেক প্রকার টেন্সের চারটি করে ভাগ রয়েছে। দেখো আমরা মূল টেন্সকে তিন ভাগে ভাগ করেছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তারপর দেখো প্রত্যেক প্রকার টেন্সের চারটে করে ভাগ রয়েছে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা টেন্স পড়ার সময় বা টেন্স বোঝার ক্ষেত্রে সব থেকে বড় যে ভুলটা করি সেটা হলো আমরা টেন্সকে সমস্ত ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোকে পর পর পড়ে যাই। সেই কারণে যখন আমরা ইনডিফিনাইট থেকে পারফেক্ট কন্টিনিউয়াস অবধি গিয়ে পৌঁছাই তখন কিন্তু আমরা আগেরগুলোকে ভুলে যাই। আমরা কিন্তু টেন্সকে কখনোই ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে মনে রাখবো না। আমরা টেন্সকে সমস্ত ইনডিফিনাইটকে একসঙ্গে মনে রাখবো, সমস্ত কন্টিনিউয়াসকে একসঙ্গে মনে রাখবো, সমস্ত পারফেক্টকে একসঙ্গে মনে রাখবো এবং সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াসকে একসঙ্গে মনে রাখবো। তাহলে দেখা যাক, চলো শুরু করতে চলেছি আজকে টেন্স, লার্ন টেন্স অ্যাট এ গ্লেন্স। দেখো একটি খুব সুন্দর ট্যাগলাইন আমি তোমাদের জন্য ইউজ করেছি, অর্থাৎ টেন্সকে কিন্তু ভয় নয়, টেন্সকে জয় করতে হবে, অর্থাৎ এক পলকেই আমরা কিন্তু টেন্সটাকে শিখে নেব। টেন্সকে আমরা কোন দিক দিয়ে পড়বো বলেছি, টেন্সকে পড়বো আমরা উপরের থেকে নিচের দিকে, অর্থাৎ সমস্ত ইনডেফিনাইট একসঙ্গে এবং সমস্ত কন্টিনিউয়াস একসঙ্গে, সমস্ত পারফেক্ট একসঙ্গে এবং সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াস একসঙ্গে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে প্রথমে ফিউচার ইনডিফিনাইট পর্যন্ত পড়বো। প্রথম আমরা প্রত্যেক প্রকার টেন্সের সংজ্ঞাগুলো বা ডেফিনেশনগুলো দেখে নেব, তারপর আমরা দেখব উদাহরণ দিয়ে দিয়ে কিভাবে গঠন প্রণালী দিয়ে দিয়ে উদাহরণ আমরা ব্যাখ্যা করে করে যাব। তাহলে আমরা প্রথমে শুরু করছি ইনডেফিনাইট টেন্সকে দিয়ে। কোন ইনডিফিনাইট? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সব সময়ের জন্য মনে রাখবে বন্ধুরা যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতে গেলে আমাদের মূলত তিনটে ক্রাইটেরিয়া থাকতে হবে। নাম্বার ওয়ান, কোনো কাজ বর্তমানে হয়, অর্থাৎ কাজটাকে বর্তমানে হতে হবে। বর্তমানে হচ্ছে নয়, কিন্তু আমরা কিন্তু অনেকেই বলে ফেলি যে বর্তমানে হচ্ছে, হচ্ছে বলবো না, সবসময়ের জন্য হয়। হয় এবং হচ্ছের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। কি ডিফারেন্স সেটা আমি একটু পরে বলছি।
তারপরে দেখো পরবর্তী ক্রাইটেরিয়া কি, অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ কোনটা? ধরো মা প্রতিদিন সকালবেলায় উঠে রামায়ণ পড়েন, আমি প্রতিদিন সকালবেলায় উঠে হাঁটি, বাবা প্রতিদিন সকালবেলায় চা খান, এই প্রত্যেকটাই কিন্তু অভ্যাসগত কাজ। তারপর দেখো চিরন্তন সত্য। চিরন্তন সত্য কোনগুলো? সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তুমি ধরো কালকে সকালবেলায় ঘুম থেকে উঠলে, উঠার পরে সূর্যটাকে গিয়ে অর্ডার করলে, এই সূর্য কাল থেকে তুমি পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিকে উঠবে, তুমি কিন্তু সূর্যকে পশ্চিম দিকে ওঠাতে পারবে না। তাহলে সূর্য কিন্তু সবসময় পূর্ব দিকে উঠবে, ওটা চিরন্তন সত্যটাকে মিথ্যে করা যাবে না। অতএব এই তিনটে ক্রাইটেরিয়া যদি থাকে, বর্তমানে হয়, অভ্যাসগত কাজ এবং চিরন্তন সত্য, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এরপর আমরা চলে যাচ্ছি ডেফিনেশন অফ পাস্ট ইনডিফিনাইট টেন্সে। পাস্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ কোনো কাজ অতীতকালে হয়ে গেছে, অতীতকালে হয়ে গেছে বা হতো, কিন্তু তার ফল আর বর্তমানে নেই, এই রূপ বললে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। ধরো তুমি কাল রাতের বেলায় ভাত খেয়ে নিয়েছো, সকালবেলায় গিয়ে কি করে ফেলেছো? ভাতটা খাওয়ার পর পেটে ভাত হয়ে গিয়ে টয়লেট করে ফেলেছো, অর্থাৎ পেটে ভাত আর নেই, সেই তার ফল আর বর্তমানে নেই। এই রূপ বললে কিন্তু কি হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, অর্থাৎ কোনো কাজ অতীতকালে ঘটে গেছে, তার ফল আর বর্তমানে নেই, বা অতীতকালে হতো, আমি কাজটি করতাম কিন্তু আমার করা হয়নি কাজটি, কিন্তু তার ফল আর বর্তমানে নেই, এই রূপ বললে হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এরপর আমরা চলে যাচ্ছি ফিউচার ইনডিফিনাইট টেন্সে। ফিউচার ইনডিফিনাইট টেন্স কি? কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে, এই রূপ বললে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। ভবিষ্যৎকালে সম্পন্ন হবে, ভবিষ্যৎ মানেই কিন্তু আগামী দিন, অর্থাৎ যেটা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি বা বর্তমানেও হচ্ছে না, যেটা আগামী দিনে হবে তাকে বলা হবে ভবিষ্যৎ। কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে বললে বা সাধারণ ভবিষ্যৎ বোঝালে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। সহজ উপায় কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে, যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে লক্ষ্য করি তিনটে ক্রাইটেরিয়া, তাহলে আমরা এই তিনটে ক্রাইটেরিয়া মনে রাখলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ বর্তমানে হয় অভ্যাসগত কাজ এবং চিরন্তন সত্য মনে রাখলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনে নিতে পারছি। আর পাস্ট ইনডিফিনাইট টেন্স চেনার সহজ উপায় কি জানো? ল যোগ থাকে, ল, অর্থাৎ পাস্ট টেন্স চেনার সহজ উপায় হলো ল, ক্রিয়াপদের শেষে ল যোগ থাকে। যেমন রাম এট রাইস, দেখো রাম ভাত খেয়েছিল। তারপরে দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্স সহজ উপায়, ফিউচার টেন্স চেনার সহজ উপায়, রাম উইল ইট রাইস, রাম ভাত খাবে, অর্থাৎ ক্রিয়াপদের শেষে খাবে অর্থাৎ ব যোগ থাকে। এই হলো তিনটি ইনডিফিনাইট টেন্সের ডেফিনেশন বা সংজ্ঞা। আরেকবার রিভাইজ করে দিচ্ছি, কোনো কাজ বর্তমানে হয়, অভ্যাসগত কাজ আর চিরন্তন সত্য, এই রূপ বললে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কোনো কাজ অতীতকালে হয়ে গেছে, তার ফল বর্তমানে নেই, বা কোনো কাজ অতীতকালে হতো, তার ফল বর্তমানে নেই, এই রূপ বললে পাস্ট ইনডিফিনাইট টেন্স। কোনো কাজ ভবিষ্যৎকালে হবে, এই রূপ বললে ফিউচার ইনডিফিনাইট টেন্স। এরপর চলে যাচ্ছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস মানেই সবসময় মনে রাখবে কন্টিনিউ থাকবে। কি কন্টিনিউ থাকবে? না, কাজটা কন্টিনিউ থাকবে। কোনো কাজ বর্তমানকালে চলিতেছে, কোনো কাজ বর্তমানকালে চলিতেছে, এই রূপ বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোনো কাজ অতীতকালে চলিতেছিল, এই রূপ বললে পাস্ট কন্টিনিউয়াস। কোনো কাজ ভবিষ্যৎকালে চলিতে থাকিবে, এই রূপ বললে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। অর্থাৎ চলা কিন্তু বন্ধ হবে না, যদি চলা আমরা বন্ধ করে দিই তাহলে কিন্তু সেটি আর কন্টিনিউয়াস হলো না। তাহলে সংজ্ঞাটা আমি ভালো করে বললে কি হবে? কোনো কাজ বর্তমানকালে চলিতেছে কিন্তু এখনো শেষ হয় নাই, এই রূপ বললে ভার্বের রূপে যে পরিবর্তন হয় তাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস কি? কোনো কাজ অতীতকালে চলিতেছিল, এই রূপ বললে ভার্বের রূপে যে পরিবর্তন হয় তাকে বলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর কোনো কাজ ভবিষ্যৎকালে চলিতে থাকিবে, এই রূপ বললে ভার্বের রূপে যে পরিবর্তন হয় তাকে বলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমরা স্লোগানের মতো করে মনে রাখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসকে। চলছে, চলছিল, চলবে। আরেকবার, চলছে, চলছিল, চলবে। চলছে বললে প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলছিল বললে পাস্ট কন্টিনিউয়াস, চলবে বা চলতে থাকবে বললে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই হলো তিনটি কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন। এরপর আমরা চলে যাচ্ছি পারফেক্ট টেন্স, অর্থাৎ সমস্ত পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, তিনটে পারফেক্ট টেন্সের ডেফিনেশন আমরা দেখে নেব। পারফেক্ট বলতে কি বোঝায়? না, পারফেক্ট হচ্ছে কোনো কাজ তখনই পারফেক্ট হবে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যদি সেই কাজটা শেষ হয়ে গেছে কিন্তু এই মাত্র শেষ হয়েছে বোঝাবে, অর্থাৎ কোনো কাজ এই মাত্র সম্পন্ন হয়েছে, তার ফল এখনো বর্তমান, এই রূপ বললে
প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ধরো তোমার মা তোমাকে কি করেছে, খেতে দিয়েছে, তুমি এক প্লেট ভাত খেয়ে নিলে, তার কিছুক্ষণ পরেই তোমার বাবা দোকান থেকে চাউমিন কিনে নিয়ে এসেছে, লোভনীয় খাবার, কিন্তু তোমার পেটে খিদে থাকলেও খেতে পারবে না, কারণ অলরেডি তুমি ভাত খেয়ে ফেলেছো, অলরেডি তোমার খিদে মিটে গেছে। অর্থাৎ কি হয়েছে না, কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গেছে, ভাত খাওয়ার কাজটি এইমাত্র শেষ হয়ে গেছে, তার ফলটা কিন্তু এখনো বর্তমান, অর্থাৎ তার ফল এখনো তোমার পেটে, সেই কারণে কিন্তু তুমি আর খেতে পাচ্ছ না। অর্থাৎ কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, তার ফল এখনো বর্তমান, এই রূপ বললে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। খুব ভালো করে এই উদাহরণটা মনে রাখবে যে আমাকে ভাত খেতে দিয়েছিল মা, আমি খেয়ে নিয়েছি, বাবা অন্য খাবার নিয়ে এসছে, খাবার ইচ্ছা থাকলেও আর খেতে পারছি না, অর্থাৎ কাজ শেষ হয়ে গেছে, তার ফল বর্তমান এখনো, তাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর আমরা চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স এলেই শুধুমাত্র একটি উদাহরণ খুব সহজে মনে রাখবে তোমরা, যেটি হলো ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, সরি গেল নয়, গিয়েছিল। অর্থাৎ দুটো কাজ বোঝাচ্ছে, দেখো অতীতকালে দুটি কাজ, একটা হচ্ছে ডাক্তারের আসা এবং অপরটি হলো রোগীর মারা যাওয়া। তাহলে দুটো কাজের মধ্যে কোন কাজটা অধিকতর পূর্বে সম্পন্ন হচ্ছে, তার পাস্ট পারফেক্ট টেন্স হয়। ধরো ডাক্তার এসছে এবং রোগীও মারা গেছে, কোন কাজটা আগে হয়েছে না, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, অর্থাৎ রোগী মারা যাওয়ার কাজটা আগে সম্পন্ন হয়েছে। অর্থাৎ রোগী মারা যাওয়ার সঙ্গে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটি মানে ভার্বের রূপটি কিন্তু রোগী মারা যাওয়ার ক্ষেত্রে পরিবর্তন হবে। অর্থাৎ অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটা অধিকতর পূর্বে সম্পন্ন হচ্ছে, তার পাস্ট পারফেক্ট টেন্স হয়। এরপর আমরা চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট একই রকম উদাহরণ, এটা অতীতকালে দুটো কাজের মধ্যে দুটি কাজের মধ্যে যে কাজটি অধিকতর পূর্বে সম্পন্ন হয়েছে, এই ক্ষেত্রে কি হবে না, ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি অধিকতর পূর্বে সম্পন্ন হবে। দেখো শুধুমাত্র একটুখানি ডিফারেন্স, একটা হচ্ছে হয়েছে আর এইখানে শুধুমাত্র হবে, আর এখানে কিন্তু ভবিষ্যৎকাল, আর এখানে হচ্ছে অতীতকাল, কাজ কিন্তু দুটোই বোঝাচ্ছে। তাহলে ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যে কাজটি অধিকতর পূর্বে সম্পন্ন হবে, অর্থাৎ আমি যদি বলি যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা যাবে, তাহলে দুটি কাজ, একটি ডাক্তারের আসা, অপরটি হলো রোগীর মারা যাওয়া। এই দুটি কাজের মধ্যে কোন কাজটি সম্পন্ন হবে আগে না, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যাবে, রোগী মারা যাওয়ার কাজ আগে সম্পন্ন হবে, অর্থাৎ রোগী মারা যাওয়া কাজটির ক্ষেত্রে কিন্তু ভার্বের রূপের পরিবর্তন হবে। হয়ে গেল তিনটি টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এরপর আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর আমরা যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, তারপর যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি না, কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়ে বর্তমানকালে চলছে, অর্থাৎ অতীতে আরম্ভ হয়েছে মানে অনেক দিন আগে আরম্ভ হয়েছে বা কিছু সময় পূর্বে আরম্ভ হয়েছে এবং বর্তমানকালে চলছে এবং ভবিষ্যৎকালেও চলতে পারে, এই রূপ বোঝালে ভার্বের রূপে যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এরপর আমরা চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো সংজ্ঞাটা অনেকটা একই রকম, এটা কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়ে বর্তমানকালে চলছে, এক্ষেত্রে কি হবে, অতীতকালে কোনো একটা কাজ অপর একটি কাজের পূর্ব পর্যন্ত কিছু সময় ধরে চলিতেছিল, তাহলে এক্ষেত্রে কিন্তু আর বর্তমান হচ্ছে না, পুরোটাই কিন্তু অতীত হয়ে যাচ্ছে। অতীতকালে দুটো কাজ, দুটো কাজের মধ্যে একটা কাজ অপর একটা কাজের কিছু সময় আগে থেকে চলিতেছিল। যেমন ধরো এখানে উদাহরণ দেওয়া আছে, রাম হ্যাড বিন ইটিং রাইস বিফোর হিজ মাদার কেম। রাম তার মা আসার আগে ভাত খাইতেছিল, তাহলে রামের মাও অতীতকালে এসেছিল, রামও কিন্তু অতীতে ভাত খাচ্ছিল, তাই দুটো কাজই কিন্তু অতীত, কিন্তু রামের ভাত খাওয়ার কাজটা রামের মায়ের আসার আগেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তাহলে অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটি অধিকতর পূর্বে কিছু সময় ধরে চলিতেছিল বোঝায়, তাকে বলা হবে কি না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি না ভবিষ্যৎকালে কোনো একটি কাজ অপর একটি কাজের পূর্ব পর্যন্ত কিছু সময় ধরে চলতে থাকবে, অর্থাৎ রাম তার মা আসার আগে থেকে ভাত খেতে থাকবে, এই রূপ বললে কিন্তু হয়ে যাবে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই তিনটি সংজ্ঞা কিন্তু হয়ে গেল। আর একবার সংজ্ঞাগুলো আমরা রিভাইজ করে নিচ্ছি। কোনো কাজ বর্তমানে হয়,
অভ্যাসগত কাজ আর চিরন্তন সত্য এগুলো বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কোনো কাজ অতীতকালে হয়ে গেছে বা হতো, তার ফল আর বর্তমানে নেই, এই রূপ বোঝালে পাস্ট ইনডিফিনাইট টেন্স। কোনো কাজ ভবিষ্যৎকালে হবে, এই রূপ বললে ফিউচার ইনডিফিনাইট টেন্স। কোনো কাজ বর্তমানকালে চলিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতকালে চলিতেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ ভবিষ্যৎকালে চলিতে থাকিবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, তার ফল এখনো বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটি অধিকতর পূর্বে সম্পন্ন হয়েছে, তার পাস্ট পারফেক্ট টেন্স হয়। এরপরেতে ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যে কাজটি অধিকতর পূর্বে সম্পন্ন হবে, তার ফিউচার পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি না, কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়ে বর্তমানকালে চলিতেছে এবং ভবিষ্যৎকালেও চলিতে পারে, এই রূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি, অতীতকালে দুটো কাজের মধ্যে একটি কাজ অপর একটি কাজের পূর্ব পর্যন্ত কিছু সময় ধরে চলিতেছিল, এই রূপ বললে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে একটি কাজ অপর একটি কাজের পূর্ব পর্যন্ত কিছু সময় ধরে চলিতে থাকিবে, এই রূপ বোঝালে কি হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এই হলো সহজ ডেফিনেশনগুলি। এরপর আমরা স্ট্রাকচার বা গঠন প্রণালীতে চলে যাচ্ছি। স্ট্রাকচারগুলো কি রয়েছে দেখো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হতে গেলে প্রথমে বসতে হবে সাবজেক্টকে, তারপরে বসতে হবে ভার্বকে, তারপরে বসতে হবে অবজেক্টকে। সাবজেক্ট দেখো, প্রথম উদাহরণ রাম ইটস রাইস, খুব ভালো করে খেয়াল করো, রাম ভাত খায়, রাম ভাত খায়। দেখো রামের পরে ইটস হয়েছে, ইটস। রাম যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমরা আগে দেখেছি যে কনজুগেশন অফ ভার্বের নিয়মগুলো কি ছিল না, কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কনজুগেশন অফ ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম বসবে। দেখো ইট, ইট হচ্ছে খাওয়া, খাওয়া মানে হলো একটি ক্রিয়াপদ, ক্রিয়াপদের প্রেজেন্ট রূপ বসেছে। রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে কিন্তু এস বা ইএস যোগ হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের জন্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হবে। এখানে কিন্তু আমরা ইটের পাস্ট ফর্ম এট ইউজ করিনি, প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি শুধুমাত্র, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেজন্য। পরের উদাহরণটা দেখো, ইউ ইট রাইস, তুমি ভাত খাও। তুমি ভাত খাও মানে বর্তমানে ভাত খাও, খাচ্ছ নয় কিন্তু, বর্তমানে ভাত খাও। তুমি আগে রুটি খেতে, এখন ভাত খাও, মনে করো এটা, ঠিক আছে। খাচ্ছে বললে কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে তুমি ভাত খাও, ইউ ইট রাইস। ইট দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইউ এর পরে ইটস হলো না, কারণ আমরা জানি পার্সন শিখেছি আমরা আগেতে। তাহলে তুমি তোমরা হলো কি না সেকেন্ড পার্সন, অর্থাৎ সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা কিন্তু কি এস বাই ইএস যোগ করি না, সেই কারণে এখানে শুধুমাত্র ইট হয়েছে। এরপর দেখো হি এর পরে দেখো হি ইটস রাইস, হি এর পরে ইটস হয়েছে, কারণ কি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি পৃথিবীতে যা রয়েছে সব হলো থার্ড পার্সন। হি এর পরে ইট বসে গিয়ে ইট না বসে সেই জন্য এখানে ইটস বসেছে। তাহলে গঠন প্রণালী বা স্ট্রাকচারটা কি হলো, প্রথমে বসে গেছে সাবজেক্ট রাম, তারপরে ভার্ব বসেছে ইটস, তারপরে কি হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেখো পাস্ট ফর্ম হয়নি, তারপরে হয়েছে অবজেক্ট। অবজেক্ট মানে কি কর্মপদ, অর্থাৎ ভার্ব বা ক্রিয়াপদকে প্রশ্ন করার পর যা উত্তর আসে, রাম কি খায়, রাম ভাত খায়, সেটি হলো কর্মপদ বা অবজেক্ট, সেটি বসে গেছে। দেখো তারপরেও কিন্তু লেখা আছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। তাহলে বোঝা গেল প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা। এরপর আমরা চলে যাচ্ছি পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সে কি রয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্রথমে হচ্ছে সাবজেক্ট বসবে। সাবজেক্ট সব থেকে সহজ টেন্স, যে কোনো স্টোরি লেখার ক্ষেত্রে এই টেন্সটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা তোমরা ক্লাস 9 ক্লাস 10-এ পড়ছো তারা কিন্তু এই স্টোরি লেখার ক্ষেত্রে এই পাস্ট ইনডিফিনাইট টেন্সকে কিন্তু খুব গুরুত্ব দেবে, আর তার জন্য তোমাদেরকে এই স্ট্রাকচারটা জানতে হবে। দেখো প্রথমেতে রাম এট রাইস, রাম প্রথমে বসে গেছে, রাম হলো সাবজেক্ট, তারপরে কে বসেছে ভার্ব, ভার্ব অর্থাৎ ইটের পাস্ট ফর্ম হয়ে গেছে এট, কনজুগেশন অফ ভার্বের সেকেন্ড ফর্ম আমরা নিয়ে নিয়েছি এট। তারপর দেখো অবজেক্ট রাইস, রাম এট রাইস। তারপর দেখো আই বা ইউ, এট রাইস, এট রাইস। দেখো এই ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এক্ষেত্রেও কিন্তু এট থাকছে। ইউ আছে বলে যে অন্য কিছু হয়ে যাচ্ছে ভার্বের রূপ, তা কিন্তু নয়। ইউ এর পরে কিন্তু আমরা এট ইউজ করছি, ইট এট, ইটেন অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। তারপর দেখো হি এর পরে আমরা এট ইউজ করেছি, হি এট রাইস। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা কর্মপদ, এটা মনে রাখবে। তাহলে এরপর চলে যাচ্ছি আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্সে। ফিউচার ইনডিফিনাইট টেন্সে কি হচ্ছে, ফিউচার ইনডিফিনাইট টেন্সে প্রথমে বসছে সাবজেক্ট। দেখো প্রথমে বসছে সাবজেক্ট,
তারপরে বসছে শ্যাল বা উইল, শ্যাল বা উইল এগুলো কিন্তু মডেল ভার্ব, শ্যাল বা উইল। তারপরে দেখো বসছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আবার দেখো কিন্তু পাস্ট ফর্ম কিন্তু এখানে হচ্ছে না, পাস্ট ফর্ম কিন্তু পাস্ট টেন্স হয়েছিল, এখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম বসে যাচ্ছে ফিউচার ইনফিনাইট টেন্সে, মানে ইট হয়ে যাচ্ছে, তারপরে অবজেক্ট বা কর্মপদ। তাহলে রাম ভাত খাবে, রাম উইল ইট রাইস। আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস। সে ভাত খাবে, হি উইল ইট রাইস। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ হচ্ছে। আর এক্ষেত্রে শুধু মনে রাখতে হবে কোনটা কখন শ্যাল হবে এবং কখন উইল হবে। শ্যাল হবে কখন না, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল, ফার্স্ট পার্সন মানে আমি এবং আমরা, আমি আমরা থাকলে আই শ্যাল এবং উই শ্যাল, অর্থাৎ ফার্স্ট পার্সনে শ্যাল হবে, সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু উইল বসবে। আশা করছি তোমরা এই বিষয়টা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাচ্ছি কন্টিনিউয়াস টেন্সে, কন্টিনিউয়াস টেন্সে গঠন প্রণালীতে। কন্টিনিউয়াস টেন্সে গঠন প্রণালী জানার আগে তোমাদেরকে বি ভার্ব সম্পর্কে আইডিয়া থাকতে হবে। বি ভার্ব কোনগুলো না, বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার এবং বি নিজে, এগুলো প্রত্যেকটাই কিন্তু বি ভার্ব। তাহলে এম, ইজ, আর যেহেতু বি ভার্ব, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে কখন এম বসবে, কখন ইজ বসবে, কখন আর বসবে তোমাদেরকে জানতে হবে। যেমন ধরো আয়ের পরে এম বসে, হি এর পরে ইজ বসে, দে এর পরে আর বসে। হ্যাঁ, ঠিক এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে একটু জেনে নিতে হবে। দেখো এখানেতে বলছে স্ট্রাকচারটা কি রয়েছে, প্রথমে বসবে সাবজেক্ট, দেখো সাবজেক্ট রাম বসে গেছে। তারপরে দেখো রয়েছে ইজ, ইজ অর্থাৎ ভার্ব মানে বি ভার্ব, এম, ইজ, আর এই তিনটের মধ্যে যে কোনো একটা বসবে। তাহলে রামের পরে কি এম বসে, রামের পরে এম বসবে না, রাম এম হয় না, রামের পরে আরও হয় না, তাহলে রামের পরে কি হয়, রাম একজন, সেই কারণে রামের পরে ইজ হবে, রাম ইজ ইটিং রাইস। খুব ভাইটাল জিনিস, দেখো এখানে আইএনজি যোগ হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস টেন্সে, কারণ কন্টিনিউয়াস টেন্সের প্রধান নিয়মই হলো ভার্বের সঙ্গে আইএনজি যোগ হওয়া। রাম ইজ ইটিং রাইস, রাইস অর্থাৎ ভাত, অর্থাৎ এখানে কিন্তু কর্মপদ। তাহলে এখানে স্ট্রাকচার কি হলো, সাবজেক্ট এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা বি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। দেখো ইউ আর ইটিং রাইস, ইউ এর পরে আর বসেছে, আই অ্যাম ইটিং রাইস, আই এর পরে অ্যাম বসেছে। তো স্ট্রাকচার হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। এরপর আমরা চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দুটো বি ভার্ব ইউজ করা হয়, একটা হলো ওয়াজ এবং একটা হলো ওয়ার। যখন সিঙ্গুলার ফর্ম হবে তখন আমরা ইউজ করব ওয়াজ, যখন প্লুরাল ফর্ম হবে তখন আমরা ইউজ করব ওয়ার। ওর জন্যই আমরা সিঙ্গুলার এবং প্লুরাল নাউনের ব্যবহারটা কিন্তু শিখলাম। তাহলে এখানেতে রাম ওয়াজ ইটিং রাইস, রাম ভাত খাইতেছিল, দেখো ল যোগ হচ্ছে, রাম ভাত খাইতেছিল, তাহলে কাজটা কিন্তু কন্টিনিউ হচ্ছিল। আর এক্ষেত্রে আমি ভাত খাইতেছিলাম মানে বর্তমানে কন্টিনিউ হচ্ছিল, আর এখানে কি হচ্ছে, অতীতে কন্টিনিউ হচ্ছিল, রাম ভাত খাইতেছিল, রামের পরে ওয়াজ বসেছে। তারপর দেখো ঠিক এর আগের মতো একই ক্রাইটেরিয়া, এক্ষেত্রে কি হয়েছিল, এক্ষেত্রেও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট হয়েছিল, এক্ষেত্রেও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট হচ্ছে। শুধু পার্থক্য কি থাকছে, এখানে অ্যামিজারের মধ্যে বিভার্ব নিয়েছিলাম, এখানে ওয়াজ বা ওয়ারের মধ্যে বিভার্ব নিব, কারণ এটা অতীতের ঘটনা বলছে, তাই ওয়াজ অথবা ওয়ারের মধ্যে নেব। রাম ভাত খাইতেছিল, তুমি ভাত খাইতেছিলে। স্ট্রাকচার কি হলো, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো টিভি ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এরপর আমরা চলে যাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। কোনো কাজ ভবিষ্যৎকালে চলিতে থাকিবে, অর্থাৎ এখানে দেখো রাম ভাত খেতে থাকিবে, রাম ভাত খাইতে থাকিবে বা খেতে থাকিবে। এক্ষেত্রে স্ট্রাকচার কি রয়েছে, প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট রাম এখানে বসে গেছে। তারপরে দেখো কে বসছে, শ্যাল অথবা উইল, শ্যাল বি অথবা উইল বি, এক্ষেত্রে কিন্তু বি আনছি আমরা একটা বি, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, শ্যাল বি অথবা উইল বি। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, দেখো এক্ষেত্রেও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট হয়েছিল, এক্ষেত্রেও কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি সেম থাকছে, শুধুমাত্র পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে, এখানে উইল বি হয়ে যাচ্ছে বা শ্যাল বি হয়ে যাচ্ছে, এখানে হয়েছিল ওয়াজ অথবা ওয়ার, এখানে হয়েছিল এম অথবা ইজ অথবা আর এর মধ্যে। তাহলে এইটুকানি শুধুমাত্র বেঠিক ডিফারেন্স এই কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তাহলে এখানেও কিন্তু মনে রাখবে ফার্স্ট পার্সনে শ্যাল, সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে কিন্তু উইল বসে। এরপর আমরা চলে যাচ্ছি পারফেক্ট টেন্সে। পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই আমরা হ্যাজ এর ঘরে চলে এলাম, অর্থাৎ হ্যাভ ভার্বের ঘরে চলে এলাম। পারফেক্ট মানেই কিন্তু হ্যাভ ভার্বের ঘর। দেখো হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কে বসছে, প্রথমে বসে যাচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কে রয়েছে, রাম। তারপরে দেখো কে বসছে, তারপরে বসে যাচ্ছে হ্যাজ, হ্যাজ অথবা হ্যাভ, রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার,
রামের পরে হ্যাজ বসে। কখন কখন হ্যাজ বসে না, দেখো কখন কখন হ্যাজ বসে এবং কখন কখন হ্যাভ বসে, এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। যেমন আই, উই, দে, ইউ, এইগুলোর পরে কিন্তু হ্যাভ বসে। এবং বাকি সব ক্ষেত্রে রাম যখন সিঙ্গুলার বসবে, রাম, রহিম, সীতা, যা কিছুই বলো না কেন, সব ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসবে। কিন্তু রাম এবং রহিম যদি দুজনে একসঙ্গে কোনো কাজ সংগঠিত করে, তখন কিন্তু রাম এবং রহিম হ্যাভ হয়ে যাবে, রাম অ্যান্ড রহিম হ্যাভ হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু রাম কিন্তু কাউকে সঙ্গে নিচ্ছে না, সে কিন্তু একাই তার খাওয়ার কাজটি সম্পন্ন করলো। রাম হ্যাজ ইটেন রাইস, রাম এইমাত্র ভাত খেলো। রাম হ্যাজ ইটেন রাইস অর্থাৎ কাজটি কিন্তু এইমাত্র শেষ হয়েছে, তার ফল এখনো বর্তমানে আছে। সেই কারণে এখানেতে কি হচ্ছে, রাম হ্যাজ ইটেন রাইস। খুব ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু মূল ভার্বের অর্থাৎ কনজুগেশন অফ ভার্বের লাস্ট ফর্ম আমরা নিচ্ছি ইট, এট, ইটেন। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু কনজুগেশন অফ ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়। দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজের মধ্যে যে কোনো একটা হ্যাভ ভার্ব বসবে, প্লাস ভার্ব, ভার্ব অর্থাৎ ইট, তার পাস্ট পার্টিসিপেল রূপ ইউজ হচ্ছে এখানেতে। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ। কোন টেন্সের নিয়ম না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম। এরপর কি রয়েছে, এরপর রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে কি হচ্ছে না, পাস্ট পারফেক্ট টেন্সে দেখো প্রথমে বসে যাচ্ছে সাবজেক্ট, তারপরে বসছে হ্যাড। দেখো এখানেতে আই মানে আমি, আমি হলাম এখানে সাবজেক্ট। আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়ে নিয়েছিলাম। বিফোর মাই মাদার কেম, আমার মা আসার আগে, অর্থাৎ অতীতকালে দুটো কাজের মধ্যে দুটো কাজ অতীতে ঘটছে। দেখো আমি ভাত খেয়ে নিয়েছিলাম অর্থাৎ অতীতে খেয়ে নিয়েছিলাম। বিফোর মাই মাদার কেম, আমার মা আসার আগে অর্থাৎ আমার মাও কিন্তু এসেছিল, আমিও কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম, দুটোই অতীতে হয়েছে। এক্ষেত্রে নিয়মটা কি, প্রথমে বসে যাচ্ছে সাবজেক্ট, তারপরে বসছে হ্যাড, তারপরে বসছে মেন ভার্ব ইট এর পাস্ট পার্টিসিপেল রূপ, এই ক্ষেত্রেও কিন্তু পাস্ট পার্টিসিপেল রূপ নেওয়া হচ্ছে। আবার দেখো অবজেক্ট বসে যাচ্ছে রাইস, এবং দুটো কাজ বোঝাবে বলেছি পাস্ট পারফেক্ট টেন্সে, ওর জন্য বিফোর মাই মাদার কেম এটা কিন্তু আসছে। স্ট্রাকচারটা কিন্তু মনে রাখবে। আর এখানে কিন্তু কামটা হয়ে যাচ্ছে কেম, আমার মা আসার আগে, এই বিষয়টাও কিন্তু মনে রাখতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্সের নিয়ম কি আছে, প্রথমে বসে যাচ্ছে সাবজেক্ট, তারপরে কে বসছে, তারপরে বসছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। ভালো করে দেখো, হ্যাভ কিন্তু আমরা বাদ দিচ্ছি না। প্রথমে কিন্তু পারফেক্ট মানে আমরা হ্যাভ বা হ্যাজ দিয়ে শুরু করেছিলাম, তারপরে এখানে কিন্তু পাস্ট হয়ে যাওয়ার কারণে হ্যাভ বা হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তাই আমরা হ্যাড ইউজ করেছি। এরপর দেখো আমরা আবার যেহেতু ফিউচারে এসে গেছি, আমরা কিন্তু আবার হ্যাভে ফিরে এসেছি, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আমরা ইউজ করছি। আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট, তাহলে এখানে কিন্তু মেন ভার্বটার কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে যাচ্ছে। দেখো ইটেন, ইট এট ইটেন, তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। দেখো আই শ্যাল হ্যাভ, আর এখানে কিন্তু হি উইল হ্যাভ, কারণ আই এর পরে শ্যাল বসে আর হি এর পরে উইল বসে। প্লাস এখানে মূল ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপেল রূপ, প্লাস এখানে কিন্তু কি হয়ে যাচ্ছে, অবজেক্ট হয়ে যাচ্ছে। অবজেক্ট বলতে বিফোর মাই মাদার কেম, এটা কিন্তু হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু কাম হচ্ছে না, কিন্তু কেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটুকান কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা চলে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বিন আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আর প্রথমে কে বসছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, দেখো এইখানে হ্যাভ হয়েছিল, তার পাশের ঘরটাতে কি হয়ে যাচ্ছে, তার পাশের ঘরটায় হ্যাজ হচ্ছে। তাহলে মনে রাখার সুবিধা, এই ঘরটায় হ্যাভ, এই ঘরটাতেও কিন্তু হ্যাভ বা হ্যাজের মধ্যেই হচ্ছে, হ্যাভ বা হ্যাজের মধ্যেই কিন্তু হচ্ছে। তা শুধু এক্সট্রা কি আসছে, বিনটা আসছে। আর কন্টিনিউয়াস মানেই কি বলেছি না, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এখানেও দেখো ইটিং যোগ হয়েছে। রাম হ্যাজ বিন ইটিং ফর 2 আওয়ার্স, রাম 2 ঘন্টা যাবৎ খাইতেছিল, অর্থাৎ অতীতকালে আরম্ভ হয়েছে, বর্তমানকালে চলিতেছে, ভবিষ্যৎকালেও চলিতেছিল, চলিতে পারে। রাম 2 ঘন্টা যাবৎ খাইতেছে, অর্থাৎ রাম 2 ঘন্টা আগে খেতে আরম্ভ করেছে, এখন খাচ্ছে এবং ভবিষ্যতেও খেতে পারে, কিন্তু এখানে কোনো নির্দেশনা নাই যে কাজটা এখনই শেষ হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজের মধ্যে যে কোনো একটি বসবে, বিন বসবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর এখানে যে একটা জিনিস মনে রাখবে, পিরিয়ড অফ টাইম, অর্থাৎ পিরিয়ড অফ টাইম বসলে কিন্তু ফর হবে এবং পয়েন্ট অফ টাইম বসলে সিনস হবে। এখানে দেখো সময়টা উল্লেখ করে দিয়েছে পিরিয়ড অফ টাইম, সেই কারণে এখানে ফর ইউজ করা হয়েছে। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি কিসে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি না, অতীতকালে কোনো একটা কাজ অপর একটা কাজে পূর্ব পর্যন্ত কিছু সময় ধরে চলিতেছিল। দেখো এক্ষেত্রে গঠন প্রণালী কি আছে না, সাবজেক্ট রাম, তারপরে কি হ্যাড বিন ইটিং, হ্যাড বিন ইটিং মানে কি
খাইতেছিল। দেখো অতীতকালে কাজটা সংগঠিত হচ্ছিল কিসের আগে? অপর একটা কাজের আগে, তার মা আসার আগে। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? সাবজেক্ট, তারপরে হ্যাড বিন। দেখো এই ঘরেও কিন্তু হ্যাড ছিল, আর এখানেও কিন্তু হ্যাডই বোঝাই থাকছে। তাহলে পাশে পাশে পড়ার সুবিধাটা দেখতে পাচ্ছ? তাহলে এখানে কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি এই ছকটার সাহায্যে যে ঠিক কোন জায়গায় কি বসছে। তাহলে সাবজেক্টের পরে কি হয়ে যাচ্ছে? হ্যাড বিন। বিনটা কিন্তু এক্সট্রা প্রত্যেক ক্ষেত্রে। দেখো সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু আমরা বিনকে রাখছি। দেখো সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াসে বিন রাখছি। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রত্যেক ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট হচ্ছে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, বারবার বলছি আমি। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এই হলো কিসের স্ট্রাকচার? এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এরপর চলে যাচ্ছি শেষ টেন্স, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকছে? প্রথমে বসে যাচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো এইখানে তো কি হয়েছিল? শ্যাল হ্যাভ। এখানে তো কিন্তু শ্যাল হ্যাভ বোঝাই থাকছে। এখানে কিন্তু একটা এক্সট্রা কি আসছে? বিন আসছে। তাহলে শ্যাল হ্যাভ বিন, আবার দেখো ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস এখানে কিন্তু অবজেক্ট পড়ে রইলো। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে খুব সহজেই কিন্তু তোমরা টেন্সগুলোকে এই ছকটির সাহায্যে মনে রাখতে পারো। তোমরা কিন্তু এটার স্ক্রিনশট নিয়ে নিয়ে ভিডিওটা পজ করে দেখলেই এই পুরোটা টেন্স কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। হ্যাঁ, তোমরা সেভ করে রাখতে পারো ভিডিওটাকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং একটা লাইক দিয়ে দিও ওই ভিডিওটাতে। তাহলে কিন্তু আমি পরবর্তী পর্যায়েতে আরো নতুন নতুন ভিডিও আনতে তোমাদের জন্য অনুপ্রেরণা পাবো। আজকের মতো এটুকুই। থ্যাংক ইউ, গুড বাই।